ফাটল। সাধারণত ফাটলের মধ্যে জমাট হয়ে থাকে অন্ধকার, আর সেই অন্ধকার হাতছানি দেয় কিসের? এক অন্য জগতের। নাকি? আজকের গল্পটি সাহিত্যিক বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমে, পেশায় আইটি কর্মী বিশ্বজিৎ বাবুর এই গল্পটি আমরা নিয়েছি আগন্তুক থেকে প্রকাশিত লেখকের অন্যতম বই পড়লে ভয় পাবেন থেকে। শুনতে থাকুন তা গল্পের ঝুলির প্রথম নিবেদন। গাইড অজয় কুমারের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল যখন আমরা বললাম ওই গ্রামে আমরা যাবই। সে যেন আকাশ থেকে পড়ল যখন শুনল যে সেই গ্রামে রাত কাটানোর পরিকল্পনাও আমাদের আছে। সে আর আমাদের সাথে সামনে এগোতে রাজি হলো না। তার মতে সেখানে এই বিকেলের দিকে যাওয়াটা একেবারেই উচিত নয়। তবে নিজে না গেলেও আমাদের পীড়াপিড়িতে অজয় কুমার আমাদের দেখিয়ে দিল সেই গ্রামে যাওয়ার পথ। সে বলল, সামনে যে জলাশয় দেখা যাচ্ছে তার পাশ দিয়ে হেঁটে গেলে জলাশয়ের উত্তর পূর্ব পাড়ে পাহাড়ের গায়ে সুখানি গ্রামের বাড়িগুলো দেখা যাবে। আমাদের জন্য এটুকু তথ্যই যথেষ্ট ছিল। অজয় কুমারকে ধন্যবাদ বলে আমরা রওনা দিলাম। সুখানি গ্রামের দিকে হাঁটতে হাঁটতে অনুভব করলাম যে এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য বহুদিন দেখিনি। আকাশ ও আশেপাশের গাছেদের পরিষ্কার প্রতিফলন পড়ছে হ্রদের জলে। বিকেলের স্নিগ্ধ গোলাপি আলো শাল ওক পাইনের সবুজ বন্যায় এসে মিশে গিয়ে এক মায়াময় আলো আঁধারি পরিবেশের সৃষ্টি করছে। সারাদিনের আলো শ্রান্ত হয়ে এই শেষ বিকেলে এসে জিরিয়ে নিচ্ছে এই পাহাড়ি এলাকার বুকে। ভাবলে দুঃখ লাগে যে এমনই এক সুন্দর জায়গায় বছর দুয়েক আগে বর্ষায় ল্যান্ডস্লাইড হয়েছিল। পাহাড়ি ধস ও জলের তোরে ভেঙে পড়েছিল বহু ঘর। প্রচুর লোক আহত ও নিহত হয়েছিল। যারা বেঁচে ছিল তারা এই গ্রাম ছেড়ে সবচেয়ে কাছের আলমোড়া শহরে চলে গিয়েছিল। গাইড অজয় কুমার আমাদের বলেছিল যে ল্যান্ডস্লাইড নয়, লোকে পালিয়েছিল নাকি অন্য এক বিশেষ কারণে। সেই কারণটা নিয়ে স্থানীয় লোকে কথা বলতে ভয় পায়, যেন কোনো এক চরম অশুভ অজ্ঞাত কিছু এর পিছনে আছে। গাইডের বলা কথাটা আমার দুই বন্ধুকে মনে করিয়ে দিলাম। তাদের মধ্যে একজন হেসে উঠল, অন্যজন ভুরু কুচকে শুনল। আমার দুই বন্ধুদের নাম এই ফাঁকে নয় বলেইনি। ওদের নাম সপ্তর্ষি আর সৌমেন। ওরা দুজন আর আমি মিলে উত্তরাখণ্ডের ল্যান্ডসাইডের উপর ডকুমেন্টারি বানাচ্ছি। হিমাচল প্রদেশের বহু জায়গায় আমরা ইতিমধ্যেই ঘুরেছি। এবারে এসেছি এই সুখানি গ্রামে। যেহেতু বিকেল বিকেল এসেছি তাই ঠিক করেছি যে রাতটুকু এই গ্রামেই কাটিয়ে দেব। তারপর পরদিন সকালে ভিডিও শ্যুট করে এবং ছবি টবি কিছু তুলে দুপুর দুপুর এখান থেকে চলে যাব। হাঁটতে হাঁটতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছি তা বুঝতেই পারিনি। জলাশয় থেকে সামান্য দূরে একটা বাড়ি দেখে বুঝলাম গ্রামে ঢুকে পড়েছি। বাড়িটা মাঝামাঝি অংশ থেকে অদ্ভুতভাবে ভেঙে পড়েছে, যেন বিশাল বড় কোনো করাত দিয়ে বাড়িটাকে মাঝখান থেকে কাটা হয়েছে। বাড়িটার ছাদটা পাহাড়ি ধসে নেমে আসা মাটি আর পাথরে ঢাকা রয়েছে। আলো পড়ে এলেও সপ্তর্ষি ও সৌমেন জায়গাটার ছবি তুলল। এরপর আমরা আরও এগিয়ে চললাম। আমাদের সবারই মাথায় এখন একই চিন্তা, দিনের আলো দ্রুত কমে আসছে। এর মধ্যেই কোনো একটা ভাঙা বাড়ি খুঁজে নিতে হবে রাত কাটানোর জন্য। পাহাড়ের ঢালে অল্প দূরে দূরে বেশ কিছু বাড়ি, কিন্তু প্রায় সব ভাঙা। জমিতে বিভিন্ন জায়গায় ছোট বড় পাথরখণ্ড পড়ে আছে। পরিত্যক্ত বাড়িগুলিতে অদ্ভুত এক বিষণ্ণতা ভর করে আছে যেন। আমি আর সপ্তর্ষি এক একটা করে বাড়ির ভেতরে ঢুকে দেখতে লাগলাম। সৌমেনকে বললাম, বলছি যে খালি যে জলের বোতলগুলো রয়েছে জলাশয় থেকে একটু ভরে আন না।
সূর্য সামনের পাহাড়ের ওপারে চলে গেছে। সামান্য আলো চুপিসারে পাহাড়ের শীর্ষদেশকে এড়িয়ে জলাশয়ে এসে পড়েছে। জলের রঙে অন্ধকারের কালচে ছোপ লেগেছে। পাড়ের দিকে কাদা থাকায় জল ঘোলাটে হতে পারে, এটা ভেবে সৌমেন একটু বেশি জলে নামল। প্রথম বোতলটা সহজেই সে ভরে নিল। নিচু হয়ে দ্বিতীয় বোতলটা ভরছে এমন সময় আশেপাশের জলে একটা আলোড়ন দেখা দিল। ঘাবড়ে গিয়ে সৌমেন একটু পিছিয়ে এলো। তারপরে সে যেটা দেখল সেটা একরকম অবিশ্বাস্য কাণ্ড। তিনটে মানুষের মতো অবয়ব হুশ করে জলের উপর ভেসে উঠল। তাদের শরীরে জলজ লতাপাতা জড়িয়ে, তারপর পোশাক শতচ্ছিন্ন, আর শরীরে যেন মাংসের লেশ মাত্র নেই। শরীরে হাড়ের ওপর কোনো রকমে চামড়া আটকে দিয়েছে কেউ। নাক ও দুটো চোখের জায়গায় ভয়ানক গর্ত। এক ঝলক দেখলে মনে হয় যেন জলে ডুবে যাওয়া মানুষের মৃত পচা মাংসবিহীন ফ্যাকাশে শরীর হঠাৎ জলের রহস্যময় তলদেশ থেকে উঠে এসেছে। মানুষের অবয়ব তিনটে গর্জন করতে করতে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো সৌমেনের দিকে। তারা যেন সৌমেনকেও তাদের মতো বানিয়ে ফেলতে চায়। সৌমেন হাতের বোতলগুলো নিয়ে কোনো রকমের স্থলভাগের দিকে ছুট লাগালো। ছুটতে ছুটতে চেঁচাতে লাগলো সে, জয়ন্ত, এ সপ্তর্ষি, এ তোরা কোথায়? আরে বাঁচা আমায়! ইতিমধ্যে আমি আর সপ্তর্ষি একটা ভালো বাড়ি খুঁজে পেয়েছিলাম। বাড়িটা ভালোই, সদর দরজাও ঠিক আছে, তবে ঢোকার মুখটায় পাথর ধসে গিয়ে বেশ বড় আর গভীর একটা ফাটল তৈরি হয়েছে জমিতে। ফাটলটা বেশ চওড়া, তলাটা কালো আলকাতরার মতো অন্ধকারে ভরা। ফাটলটা সন্তর্পণে এড়িয়ে আমরা বাড়িটায় ঢুকেছিলাম। জিনিসপত্র সাবধানে রেখে সপ্তর্ষি রাতের খাবারের জোগাড় করছিল। সপ্তর্ষি আমায় পাঠালো সৌমেনকে রাস্তা চিনিয়ে নিয়ে এই বাড়িতে নিয়ে আসবার জন্য। সেই মতো বাড়িটার বাইরে নেমে এসেছিলাম। চালু পথ দিয়ে নামতে নামতেই দেখলাম যে সৌমেন জলাশয়ের কাছে পাগলের মতো ছোটাছুটি করছে। তার ভীত মুখ দেখেই সন্দেহ হলো যে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। আমি দৌড়ে গিয়ে সৌমেনের একটা কাঁধ ধরলাম। এই ঠান্ডাতেও সে ঘেমে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই বলছি, কি হয়েছে রে? এই হাঁপাচ্ছিস কেন? এই জলে, ওই 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 জলে ওখানে ওখানে ভূত! প্রাথমিকভাবে আমার মনে হলো বড় মাছ টাছে হয়তো ভয় পেয়েছে। সৌমেনটা এমনিতেই একটু ভীতু। ঘরে অন্ধকারে মোমবাতি জ্বললেও তার ছায়াতে সে ভয় পায়। আমি বললাম, আচ্ছা বুঝেছি, তা এখন চল, ভালো একটা বাড়ি খুঁজে পেয়েছি। সৌমেন কিছু বলল না। একবার ভয়ার্ত চোখে পিছনে দেখে নিয়ে সে আমার সাথে চলতে লাগলো। সপ্তর্ষি বেশ করিতকর্মা ছেলে। সে ইতিমধ্যেই রাতের শুকনো খাবার তিনজনের জন্য প্লেটে সাজিয়ে ফেলেছে। এইসব ঠান্ডার দেশে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়াটাই ভালো। আমরা রাতের খাবার সময় মতো শেষ করলাম। সৌমেন তার জলাশয়ে ভূত দেখার অভিজ্ঞতা বর্ণনা করল। আমি আর সপ্তর্ষি বেশ একচোটে হেসে নিলাম। তুইও না সত্যি? তার কথা আমরা বিশ্বাস করছি না দেখে সৌমেন প্রথমে রেগে গেল, পরে বিরক্ত হয়ে সে একদম চুপ করে গেল। একটু পরে আমি সৌমেনের ভূত দেখার প্রসঙ্গ বদল করলাম। আগামীকালের কাজগুলো স্থির করা হলো। কাজের কথা আলোচনা করতে করতেই হঠাৎ একটা শব্দে আমাদের আলোচনা গেল থেমে। একটা শব্দ আসছে, কেউ এই বাড়িটার সদর দরজায় ধাক্কা দিচ্ছে যেন। আমি চট করে উঠে পড়লাম, দরজার পাল্লাটা খুলে পিছিয়ে দাঁড়ালাম। ঠিক সঙ্গে সঙ্গে একটা কিছু আমাকে ধাক্কা মারল। সেটা কি আমি জানি না, কারণ আমার চোখে গাঢ় কুয়াশাচ্ছন্ন অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়েনি। শুধু অনুভব করেছি শিরশিরানি হাওয়ার স্রোত আর অদৃশ্য কারো স্পর্শ। সেই প্রবল ধাক্কায় আমি বেসামাল হয়ে পড়লাম, আর দরজাটা আধ খোলা অবস্থায় ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করতে লাগলো, এবং আমাদের সোলার এমার্জেন্সি আলোটা হঠাৎ উল্টে পড়ে নিভে গেল। পুরো ঘর অন্ধকার। আচমকা অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় আমার খুব কাছে
কে যেন বিকট শব্দে হেসে উঠল। সেই দানবীয় পুরুষালী কণ্ঠের হাসি শুনে আমার শিরদানার ওপর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ইতিমধ্যে সপ্তর্ষি ইমার্জেন্সির আলোটা পুনরায় জ্বালাতে সক্ষম হলো। ঠিক সেই সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে হাসির শব্দটা থেমে গেল। কিছুটা সম্বিত ফিরে পেয়ে আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করলাম। কিছুক্ষণ আমরা তিনজন পরস্পরের মুখের দিকে তাকিয়ে বসে রইলাম। শেষমেশ সপ্তর্ষি ঢোক গিলে জিজ্ঞেস করলো, হাসিটা কি হাসছিল? আমরা বাকি দুজন মাথা নাড়লাম, অর্থাৎ আমাদের কেউ নয়। মানে তাহলে তোদের যে বললাম ওখানে ভূত আছে, তোরা তো কেউ বিশ্বাসই করলি না আমাকে। অনেকক্ষণ তিনজনেই চুপচাপ। বোঝাই যাচ্ছে তিনজনেই ভয় পেয়েছি, কিন্তু ভয় পেয়ে বসে থাকলে ভয় মনকে আরো গ্রাস করবে। তাই ভয় কাটানোর জন্য আমি নীরবতা ভাঙলাম। আমায় একটু বাথরুমে যেতে হবে, বুঝলি? একতলার এই ঘরটায় তো অ্যাটাচ বাথরুম নেই দেখছি। বাইরেও এই ফাটলটার ওখানে কি করে আয়? তাই যাচ্ছি। আসলে আমি চাইছিলাম যে ওরা আমার সাথে আসুক, কিন্তু ওরা তো বসেই রইল। অগত্যা আমি টর্চ নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। প্রায় মিনিট 3 হয়ে গেল। তারপরে একটা চিৎকারে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। চিৎকারটা আমার গলার। ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে এলো সপ্তর্ষি সৌমেন। জয়ন্ত, জয়ন্ত, এই জয়ন্ত, আরে কোথায় রে তুই? জয়ন্ত, জয়ন্ত বলে ডাকতে ডাকতে ওরা দ্রুত চলে এলো ফাটলটার কাছে। ওরা আমার সেখানে খুঁজে পেল না। প্রায় মিনিট 10 কেটে গেল। ওরা যখন উদ্ভ্রান্তের মতো ফাটলের ধারে দাঁড়িয়ে ভাবছে যে আমি কোথায় গেলাম, তখন অদূরের একটা বাড়ি থেকে আমি সাড়া দিলাম, সৌমেন, সপ্তর্ষি, এই সৌমেন, সপ্তর্ষি রে। আমি হেঁটে আস্তে আস্তে বললাম, আরে ও কিছু না, ফাটলের কাছে যাওয়াটা বিপজ্জনক হতে পারে ভেবে ওদিকের বাড়িটায় গেছিলাম। এবার ওখানকার ভাঙা সিঁড়িতে অসাবধানে পড়ে যায়। আচমকা পড়ে যাওয়ায় এই সাময়িক আতঙ্কে একটু চিৎকার করে উঠেছিলাম আর কি। সৌমেন আমায় কয়েকটা গালাগালি দিয়ে বলল, তোকে না দেখে আমরা দুজন কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম জানিস? আমাদের ডাকে সারাটা একটু আগে দেওয়া যেত না? যাই হোক, বাইরে বাথরুম সেরে তিনজনেই ঘরে ফিরে এলাম। ঘুম এসে গেল খুব তাড়াতাড়ি। এক ঘুমেই রাত কাবার। সকাল হলো। আমরা জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমি আমার সানগ্লাসটা পরে নিলাম। রোদ কেন জানি না চোখে খুব লাগছে। প্রায় 2.5 ঘন্টা ধরে ঘুরে ঘুরে প্রচুর ভিডিও ক্লিপস আর ছবি তুললাম। তারপর দুপুরে লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়লাম। ছায়াবিথির মাঝে সৌমেন সপ্তর্ষি আগে আগে চলছে, সামান্য পিছনে আমি। ভাবছি যে ওদেরকে সাবধানে আলমোড়া পৌঁছে দিয়েই আমার কর্তব্য শেষ। তারপর আমি সবুজ প্রকৃতিতে বিলীন হয়ে যাব। আসলে আমার বন্ধুরা জানে না একটা বিভৎস সত্যির কথা। গতকাল আমি আসলে ওই ফাটলটার কাজটাতেই বাথরুমের জন্য গিয়েছিলাম। গাঢ় কুয়াশার জন্য টর্চের আলো জ্বালানো সত্ত্বেও ফাটলের মুখটা পর্যন্ত দেখা যাচ্ছিল না। যাই হোক, আন্দাজে ফাটলের কাছে গিয়ে দাঁড়িয়ে যখন প্যান্টের জিপারে হাত দিয়েছি, তখনই যেন কারোর ঠান্ডা নিঃশ্বাস ঘাড়ের কাছে অনুভব করি। টর্চের আলোয় তার মুখ দেখবার আগেই তীক্ষ্ণ 10টা আঙুলের হাড় আমার গলা টিপে ফেলে, আর ছুরির মতো ধারালো দাঁত আমার ঘাড়ের মাংসের মধ্যে বসে যায়। ঘটনার আকস্মিকতায় আমি বোবা হয়ে যাই। তীব্র ব্যথা ও আতঙ্কে প্রাণ পড়ে ধস্তাধস্তি করতে থাকি, কিন্তু এক তীব্র আসরিক শক্তি আমাকে চেপে ধরেছিল। তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার মতো জোর আমার ছিল না। সেই নরকের শয়তানটা আমাকে নিয়ে ফাটলের গভীরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে আমি আতঙ্কে চিৎকার করি। সেটাই পৌঁছেছিল আমার বন্ধুদের কানে। উপর থেকে ফাটলের গভীরে পড়বার আঘাত আমার শরীর নিতে পারে। আমি প্রায় সঙ্গে সঙ্গেই মারা যাই। শরীর থেকে খোলস ছাড়ানোর মতো বেরিয়ে আসে আমার আত্মা। সেটা অবশ্য ভালোই হয়েছিল, কারণ সেই ফাটলের গভীরে আমার মাংসল শরীরকে খাদ্য হিসেবে পাওয়ার জন্য অপেক্ষা করছিল অসংখ্য নরকের জীব। আত্মা হিসেবে যখন দেখলাম যে নরকের জীবগুলো আমার মৃত শরীর থেকে মাংস খুবলে খুবলে খেলো, আমার বুকের রক্তে তৃষ্ণা মেটালো, তখন বেশ স্বস্তি পেলাম।
ভাগ্যিস আগেই মরে গেছি। বেঁচে থাকলে তো অমানসিক যন্ত্রণায় সহ্য করতে মরতে হতো। আমার কাছে বসে থাকা কঙ্কাল সার এক নরকের জীবন আমার পেট থেকে রক্তাক্ত নাড়ি ভুড়ির একটা অংশ নিয়ে এক মনে চেবাচ্ছিল। তার মুখ ও শরীরের দিকে এক ঝলক তাকিয়ে বুঝলাম যে এই ধরনের জীবেরই দেখা সোমেন জলাশয়ের ধারে পেয়েছিল। হয়তো সেই ফাটলের অন্ধকারে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম, কিন্তু সেই সময় সৌমেন ও সপ্তর্ষির গলা কানে এলো। ওদের গলা শুনে মাটির নিচের এই জীবগুলোর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলো। তাদের কাছে আমার দুই জীবন্ত বন্ধুর মানে আরো মাংস, আরো শিকার। আমি তাই তাড়াতাড়ি মানুষের রূপ ধরে ওদের কাছে পৌঁছলাম এবং ওদের নিয়ে বাড়ির ভেতর গেলাম। দুই বন্ধু ঘুমিয়ে পড়ার পরে সারা রাত আমি ওদের পাহারা দিয়েছি, এমনকি ফাটল থেকে উঠে আসা বেশ কয়েকটা নারকীয় জীবকে এদের জম্বি বলা চলে। যাই হোক, জোর করে তাদের আমি ঠেলে ফেলে দিয়েছি। রাতটুকু নিরাপদে কেটে গেছে। এবং হ্যাঁ, আরও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখন আমি জানি যে শুধু ল্যান্ডস্লাইডের কারণে সুখানি গ্রাম জনমানব শূন্য হয়নি। ল্যান্ডস্লাইডের ফলে এই অদ্ভুত ফাটলটা তৈরি হয়েছিল। এখান থেকেই মাটির গভীর থেকে বেরিয়ে এসেছিল কোনো আদিম অপশক্তি। মৃতদেহের স্তূপের ওপর দাঁড়িয়ে এক জম্বি জনপদ গড়ে সে আবার ফিরে গেছে পৃথিবীর গভীরে। কি আমার গল্পটা জেনে রোমাঞ্চ হচ্ছে? আপনিও যাবেন নাকি সুখানি গ্রামে? সেই জীবনমৃত জীবগুলো কিন্তু আপনাকে পেলে বর্তে যাবে। মানুষের মাংস ও রক্ত ওদের যে বড্ড প্রিয়। আপনারা এতক্ষণ শুনছিলেন বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়ের গল্প ফাটল। আজ গল্প পাঠ এবং সূত্রধারের ভূমিকায় আমি সৌম। অন্যান্য চরিত্রে সন্দীপ পল্লে, সন্দীপ দাস এবং বুবাই সাহা। শব্দ সংযোজন ও আবহে দেবদত্ত। আমাদের আজকের পর্বটির সমগ্র পরিকল্পনা ছিল টিম দ্য গল্পের ঝুলি ও পরিচালনায় টি স্নেক। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক ও কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন দ্য গল্পের ঝুলি। ধন্যবাদ।